নমস্কার। জাপানি ভাষা শিখবেন ভাবছেন, কিন্তু ঠিক কোথা থেকে শুরু করবেন তা নিয়ে একটু দ্বিধায় আছেন? তাহলে আজকের এই আলোচনাটি আপনার জন্যই। আমরা এখানে জাপানি ভাষার একদম গোড়া থেকে শুরু করব, আর সহজ বাক্য তৈরির মূল নিয়মগুলো একটার পর একটা ধাপে ধাপে শিখে নেব। চলুন শুরু করা যাক। আচ্ছা, ধরুন তো আপনার হাতে একটা বই আছে, আর আপনি বলতে চাইছেন এই বইটা আমার। জাপানি ভাষায় এই সহজ কথাটা কিভাবে বলবেন? শুনতে হয়তো একটু কঠিন লাগছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এর উত্তরটা খুবই সহজ। চলুন এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই আমরা জাপানি বাক্য বানানো শিখে ফেলি। যে কোনো নতুন ভাষা শিখতে গেলে প্রথম কাজটাই হল আমাদের চারপাশের জিনিসগুলোকে চেনা বা সেদিকে নির্দেশ করা। জাপানি ভাষায় কাছের জিনিস, দূরের জিনিস এগুলো বোঝানোর জন্য খুব মজার আর নির্দিষ্ট কিছু নিয়ম আছে। চলুন সবার আগে সেগুলোই একটু দেখে নিই। এখানে মজার ব্যাপারটা কি জানেন? জাপানি ভাষায় দূরত্ব অনুযায়ী জিনিস দেখানোর জন্য মাত্র ৩টে সহজ শব্দ আছে: করে, সোরে আর আরে। করে আপনি তখনই ব্যবহার করবেন যখন জিনিসটা আপনার, মানে বক্তার একদম কাছে। সোরে ব্যবহার হবে যখন জিনিসটা আপনার সামনে থাকা শ্রোতার কাছে, আর আরে বলবেন যখন জিনিসটা আপনাদের দুজনের থেকেই বেশ খানিকটা দূরে। কি সহজ আর সুন্দর একটা নিয়ম, তাই না? চলুন এবার একটা উদাহরণ দেখি। করে ওয়া পেনদেস। করে ওয়া পেনদেস এর মানে হল এটা একটা কলম। এখানে করে ব্যবহার করা হয়েছে, তার মানে কলমটা আমার অর্থাৎ বক্তার কাছেই আছে। দেখুন তো কত সহজে একটা পুরো বাক্য তৈরি হয়ে গেল। আচ্ছা, এবার একটা খুব জরুরি বিষয় বুঝতে হবে। করে শব্দটা নিজেই কিন্তু একটা বিশেষ্য বা নাউনের মতো কাজ করে, মানে এটা একাই দাঁড়াতে পারে। কিন্তু যদি আপনি কোনো নির্দিষ্ট জিনিসের কথা বলতে চান, যেমন ধরুন এই বইটা বা এই গাড়িটা, তখন কিন্তু আর করে ব্যবহার করলে চলবে না। তার বদলে আপনাকে ব্যবহার করতে হবে কোনো, আর তারপর সেই জিনিসটার নাম বলতে হবে। তো এবার আমরা আমাদের সেই প্রথম প্রশ্নটায় ফিরে যাই। এই বইটি আমার, এই কথাটা বলতে হলে বলতে হবে কোনো হোনওয়া ওয়াতাশিনো দেশ। কোনো হোনওয়া ওয়াতাশিনো দেশ। খেয়াল করে দেখুন, এখানে হোন মানে বই, আর তার ঠিক আগেই কোনো বসেছে, কারণ আমরা একটা নির্দিষ্ট বইয়ের কথা বলছি। তাহলে নিয়মটা পরিষ্কার হলো, তাই না? দারুণ! আমরা তাহলে বাক্য তৈরি করতে শিখে গেলাম। এবার চলুন দেখি এই বাক্যগুলোকে কিভাবে প্রশ্নে পাল্টে ফেলা যায়, আর তার সহজ উত্তরই বা কিভাবে দেওয়া যায়। কারণ কথা বলতে গেলে তো প্রশ্ন আর উত্তর দুটোই লাগবে। উত্তর দেওয়া তো আরও সোজা। যদি আপনি কারো কথার সাথে একমত হন, তাহলে বলুন হাই সো দেস। হাই সো দেস, যার মানে হ্যাঁ ঠিক তাই। আর যদি আপনি একমত না হন, তাহলে বলতে হবে ইয়ে সোজা আরিমাসেন। ইয়ে সোজা আরিমাসেন, মানে না, তা ঠিক নয়। এই দুটো সহজ উত্তর মনে রাখলেই কিন্তু অনেক পরিস্থিতিতে কথা চালিয়ে নেওয়া যায়। আর জাপানি ভাষায় প্রশ্ন বানানো তো আরও মজার। যে কোনো সাধারণ বাক্যের শেষে শুধু একটা কা কা বসিয়ে দিলেই সেটা প্রশ্ন হয়ে যায়। আর যদি আপনাকে দুটো জিনিসের মধ্যে একটা বেছে নিতে বলা হয়, যেমন ধরুন এটা কি পেন্সিল নাকি কলম, তাহলে দুটো অপশনের পরেই কা যোগ করে দিতে হয়। ব্যাস, হয়ে গেল। আচ্ছা, আমাদের বাক্যগুলো তো এখন বেশ ভালোই তৈরি হচ্ছে। এবার চলুন এগুলোর মধ্যে আরও একটু গভীরতা আনা যাক। এখন আমরা শিখব কিভাবে কোনো কিছুর মালিকানা বোঝাতে হয় এবং কিভাবে কথায় আরও নম্রতা আর সম্মান যোগ করা যায়। এই দুটো জিনিসই জাপানি সংস্কৃতিতে খুব গুরুত্বপূর্ণ। মালিকানা বোঝানোর জন্য জাপানিতে একটা বলতে গেলে জাদুকরি কণা বা পার্টিকেল আছে, আর সেটা হলো নো নো। এটা দুটো বিশেষ্যের মাঝখানে বসে আর বুঝিয়ে দেয় দ্বিতীয় জিনিসটার মালিক হলো প্রথমজন। এর কাজটা অনেকটা ইংরেজিতে অ্যাপোস্ট্রফি এস এর মতো। উদাহরণটা দেখলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ওয়াতাশি নো কাবান, ওয়াতাশি নো কাবান। এখানে ওয়াতাশি মানে আমি, আর কাবান মানে ব্যাগ। মাঝের এই নো কণাটি এই দুটোকে জুড়ে দিয়ে তৈরি করেছে আমার ব্যাগ। দেখলেন তো কত সহজে মালিকানা বুঝিয়ে দেওয়া গেল। জাপানি ভাষায় কথা বলার সময় সম্মান দেখানোটা খুব জরুরি, আর এর একটা খুব সুন্দর উপায় হল কিছু বিশেষ্য বা নাউনের আগে সম্মানসূচক উপসর্গ ও যোগ করা। এটা আপনার কথাকে অনেক বেশি ভদ্র আর শুনতে মধুর করে তোলে। যেমন ধরুন নামাহে মানে হলো নাম, কিন্তু আপনি যখন কোনো নতুন পরিচিত বা সম্মানীয় ব্যক্তির নাম জানতে চাইবেন, তখন বলবেন ওনামায়, মানে কিন্তু একই নাম, কিন্তু দ্বিতীয়টা অনেক বেশি ভদ্র আর সম্মানজনক শোনায়। এই ছোট্ট একটা পরিবর্তন আপনার কথায় অনেক ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আমরা তো অনেকগুলো নিয়মকানুন শিখে ফেললাম, কিন্তু শুধু নিয়ম জানলেই কি কথা বলাটা স্বাভাবিক শোনায়? না, কথা বলার সময় সাবলীল হতে হয়।
এবার আমরা এমন একটা অভিব্যক্তি শিখব যা আপনার কথোপকথনকে আরও অনেক বেশি স্বাভাবিক করে তুলবে। যখন আপনাকে কেউ নতুন কোনো তথ্য দেয় তার উত্তরে আপনি বলতে পারেন সো দেস্কা। এর আক্ষরিক মানে হল তাই নাকি, কিন্তু আসলে এটা দিয়ে বোঝানো হয় ও আচ্ছা বুঝতে পেরেছি। এটা ব্যবহার করলে সামনের মানুষটা বোঝে যে আপনি তার কথা মন দিয়ে শুনছেন। তাহলে চলুন আজকের ক্লাসে আমরা কি শিখলাম এক নজরে দেখে নিই। আমরা শিখেছি দূরত্ব অনুযায়ী জিনিস নির্দেশ করতে করে, সোরে, আরে ব্যবহার করতে হয়। কোনো নির্দিষ্ট জিনিসের আগে বসে কোনো, সোনো, আনো। মালিকানা বোঝানোর জন্য আছে নো, প্রশ্ন করতে হলে বাক্যের শেষে শুধু একটা কাজও করতে হয়। আর সম্মান বোঝাতে বিশেষের আগে ও যোগ করা যায়। আজকের মতো আলোচনা এখানেই শেষ, তবে যাওয়ার আগে আপনার জন্য রইল একটা ছোট্ট কাজ। আপনার চারপাশে একবার দেখুন আর যে কোনো একটা জিনিসকে নির্দেশ করে বলুন কোরেওয়া দেস। খালি জায়গায় জিনিসটার জাপানি শব্দটা বসিয়ে বাক্যটা সম্পূর্ণ করার চেষ্টা করুন। এভাবেই ছোট ছোট ধাপে এগিয়ে গেলে দেখবেন ভাষা শেখাটা কত আনন্দের।